নমস্কার। সাহসিকতা উইথ পারিজাত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, কুশলে রয়েছেন, ভালো রয়েছেন। আজকের বিষয়বস্তু এপিসোডের একটু অন্যরকম। আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটি গতকাল ঘটে যাওয়া নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয়ার যে বক্তব্য তার একটু সাহসী বিশ্লেষণ, যা করা অত্যন্ত দরকার। মাননীয়া নেত্রী বা মুখ্যমন্ত্রী মাননীয়া গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মোয়াজ্জেম বৈঠক বা বুদ্ধিজীবী সম্মেলন, মোয়াজ্জেম বৈঠক এবং বুদ্ধিজীবী সম্মেলন, মাফ করবেন, বা নয়, তো সেখান থেকে ওয়াকফ বিল নিয়ে ওনার বিরোধী বক্তব্য রাখলেন, বাংলায় শান্তির বার্তা দিলেন। ভালো। উনি সর্বধর্মের প্রতিনিধিদের মঞ্চে ডেকে নিয়ে এটাও প্রমাণ করলেন বা দেখালেন যে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব আমরা ভাই ভাই। কিন্তু কতগুলো প্রশ্ন থেকে গেল, সাহসী প্রশ্ন। সেই প্রশ্নগুলো সাহসিকতার সাথে, তাই আজ সাহসিকতায় মূল এপিসোড করে তুললাম। প্রশ্ন, কাল নেত্রী বললেন যে হিংসা বরদাস্ত করব না, তাতে কেউ ক্ষমা পাবে না, হিন্দু মুসলিম কেউ সে যেই হোক, যে ধর্মেরই হোক, আমি কাউকে রেয়াত করব না। ভালো, এটাই হওয়া উচিত। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বড় ক্ষোভ, আক্ষেপের সাথে বলতে হয়, কাল নেত্রীকে একবারও বলতে শোনা গেল না উপস্থিত সকল ইমামদের উদ্দেশ্যে ওয়াকফ বিলের বিরোধিতা করতে রাস্তায় নেমে সনাতনী ধ্বজা বাস থেকে কেন খোলা করা হলো? এত বড় স্পর্ধা পায় কারা, দেয় কারা, পেল কিভাবে? ওয়াকফের বিরোধিতা করতে বাংলার মাটিতে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ানে যে অকথ্য অত্যাচার, নারকীয় পাশবিক অত্যাচার, ধ্বংসলীলা চালালো, তার অধিকার বা অনুমতি কে দিল? কেন ইমামদের উদ্দেশ্যে এটা জিজ্ঞেস করা হলো না যে আপনি ফিরে গিয়ে মসজিদে বৈঠক ডাকুন এবং তীব্র প্রতিক্রিয়া দিন? আপনি বলছেন আপনি নিরপেক্ষ, কিন্তু কালকে আপনার বৈঠক থেকে এতটুকু নিরপেক্ষতা পাওয়া গেল না, পাওয়া গেল শুধু পক্ষপাতিত্ব এবং ভোট ব্যাংক। ভোট বড় বালাই, 26-এ ভোট নির্বাচন, বিধানসভা। ওয়াকফ রাষ্ট্র সরকারের, কেন্দ্রের রাষ্ট্র সরকারের বা রাষ্ট্রের যে আইনসভা, তার 2 কক্ষ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, তাতে বিল পাস আইন হিসেবে কার্যকরী হয়েছে। সংবিধানের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতির সই দ্বারা। তার ওটা আলাদা ইস্যু, ওটা নিয়ে অন্য কোনো এপিসোডে আসবো, বলবো। তার বিরুদ্ধে বিরোধিতা ঠিক আছে, থাকতে পারে, হতে পারে, সেটা হওয়াটা সাংবিধানিক মৌলিক অধিকার, কেউ বিরোধিতা করতেই দেখাতেই পারে। কিন্তু বিরোধিতা দেখাতে গিয়ে আমি তো নাম ধরে বলতে পারি, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, চাপদানি বিধানসভার অন্তর্গত, চাপদানি পৌরসভার অন্তর্গত, চাপদানিরই একটি এলাকায় যে তাণ্ডব লীলা ঘটেছে তা নির্মম এবং সত্যি অমানবিক, পাশবিক। ওয়াকফের বিরোধিতা করতে গিয়ে কেন সনাতনী ধ্বজ ছিঁড়তে হবে? কেন হিন্দুদের বাড়িতে গিয়ে হামলা চালাতে হবে? কার উপরে রাগ? ওয়াকফ বিল রাষ্ট্র সরকার আনলো, তার উপরে? মানে বিজেপি মানেই কি সব হিন্দু? আমি বিজেপি? আপনার তো কাল ওই মঞ্চ থেকে বলা উচিত ছিল তীব্র ভাষায়, প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আমি সামাজিক মাধ্যমে দেখেছি, ভিডিওগুলো চলছে, কেন প্রশাসন তাদের চিহ্নিত করে, তো ভিডিও দেখা যাচ্ছে, সবাই দেখছে, আমি দেখছি, আপনি দেখছেন, সবাই দেখছেন, প্রশাসনও দেখতে পাচ্ছে, তাহলে প্রশাসন তাদেরকে কেন কঠোরমূলক, মানে গ্রেপ্তার করে কঠোরমূলক ব্যবস্থা কেন নিল না? দেখা যাচ্ছে সেখানে পতাকা খোলা করানো হচ্ছে, পতাকা বাস থেকে পতাকা খোলা করানো হচ্ছে, প্রশাসন সামনে দাঁড়িয়ে। এত বড় স্পর্ধা কে দেয়? এত বড় স্পর্ধা কে দেয়? আপনি কালকে এই বিষয় নিয়ে একটাও কথা বললেন না। আসি দ্বিতীয় প্রসঙ্গ, উনি কিন্তু বলেননি কাল। দ্বিতীয় প্রসঙ্গ, উনি কাল একটি কথা বললেন যে যে এলাকায় অশান্তি হয়েছে, মুর্শিদাবাদ জেলা,
সেটি লোকসভা কেন্দ্র। দেখুন, মানে রাজনৈতিক ব্যক্তি এরা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি ছাড়া, নিজেদের ভোট ব্যাংক ছাড়া কোনোদিন আমার আপনার কথা ভাবতে পারে না, ভাববেই না, একদম লিখিত ভাববে না। এটাই রাজনীতি। কারোর খারাপ লাগতে পারে, কেউ একমত নাও হতে পারে, কিছু করার নেই, এটা বাস্তব। উনি বললেন মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ধুলিয়ান, ওটা তো মালদা দক্ষিণ কেন্দ্রের, মানে লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ, ওটা ওটা আমাদের নয়, ওটা কংগ্রেসের এলাকা। আপনি একজন মুখ্যমন্ত্রী, নির্বাচিত মানে জনপ্রতিনিধিও বটে, আপনি একজন প্রশাসনিক আধিকারিক, আপনি কি করে বলতে পারলেন নির্দিষ্ট আপনার রাজ্যের একটি এলাকা কংগ্রেস জিতেছে মানে সেই এলাকাটা কংগ্রেসের হয়ে গেল? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো এলাকা সিপিএম জিততে পারে, কোনো এলাকা বিজেপি জিততে পারে, গোটাটা তো আপনারই অধীনে, ল অ্যান্ড অর্ডার তো আপনারই হাতে। কিন্তু উনি কি বললেন? উনি বললেন ওটা কংগ্রেসের এলাকা। বাহ, এরকম নির্দিষ্ট করে এলাকা দাগিয়ে দিচ্ছেন আপনারাই, কিন্তু এই রাজনৈতিক ব্যক্তিত্বরাই কিন্তু সাধারণ মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দিতে পেরেছেন খুব সহজভাবে। ওটা হিন্দু এলাকা, এটা মুসলিম এলাকা। এলাকা আবার কি, সবই তো ভারতীয়, সবই তো ভারতবাসীর মাটি। এ রাষ্ট্রের মাটিতে রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে বিরোধিতা জানাতে গিয়ে এ রাষ্ট্রেরই বসবাসকারী আরেক সম্প্রদায়ের উপর হামলা, আরেক সম্প্রদায়ের ধ্বজা ছিঁড়ে নামানো, তাহলে যদি তাই হয়, এবার বিক্ষুব্ধ হিন্দুরা যদি মসজিদের পতাকা ছেড়ে, সেক্ষেত্রে কিন্তু আর দোষ দিতে পারবেন না আপনি, কারণ গতকাল আপনি কোনো কিছু বলেন, উনি কিছুই বললেন না। আমি জানি না উগ্র হিন্দুরা হয়তো আমার সাথে এই মুহূর্তেই এই ভিডিওটি শোনার পর থেকে সহমত হবেন, কিন্তু এই দুটি ঘটনাই কাম্য নয়, অনভিপ্রেত। কেউই কারোর ধ্বজা ছিঁড়বে না। বিরোধিতা দেখাবো, বিরোধিতা দেখানোর মতন করে, এটা কাল ওনার বলা উচিত ছিল, উনি বলেননি। বার্তা টার্তা দিয়ে লাভ নেই, বার্তা সবাই দিতে পারে, শান্তির বার্তা আমিও এখান থেকে বলবো, ওসবে কোনো কাজ হয় না। শান্তির বার্তা, কড়া কথা বলতে হতো, যেটা কাল উনি বললেন না। রইল দ্বিতীয় প্রসঙ্গ, বললাম যে এলাকা চিহ্নিতকরণ করে দেওয়া একজন মুখ্যমন্ত্রীর অনভিপ্রেত প্রশাসনিক আধিকারিক, তিনি এভাবে কখনোই প্রকাশ্য সভা থেকে বলতেই পারেন না যে ওটা কংগ্রেসের এলাকা, আমাদের এলাকা নয়, বা ওটা আমাদের নয়, ওটা কংগ্রেসের এলাকা, ওটা ওখানে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, মানে কংগ্রেস অশান্তিটা করিয়েছে, এটা প্রমাণ হলো। বাহ, এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই আমি ওই জন্যই লিখেছি, এ কেমন কথা। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকেই আপনি ওই যোগ্য অযোগ্যদের চাকরি প্রার্থী তাদের নিয়ে যখন বৈঠক ডেকেছিলেন, সেদিনও কিন্তু এইরকমই একটি অসংলগ্ন অসাংবিধানিক কথা বলেছিলেন। উনি সেদিনকেও বলেছিলেন যোগ্যদের চাকরি আগে 2 মাস বা 3 মাস ম্যাক্সিমাম, আমার এই মুহূর্তে টার্মটা মনে পড়ছে না, ওই হলো 2 মাস 3 মাসের মধ্যে ফিরিয়ে দিই ব্যবস্থা করি, তারপর অযোগ্যদের নিয়ে আমি বসবো। কেন বসবেন? অযোগ্য মানে অযোগ্য, তাদের সাথে তো বসার কোনো জায়গা নেই। যে অযোগ্য সে তো অযোগ্যই, তাকে নিয়ে বসার তো জায়গা নেই। তাহলে আপনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, এবং মানে উনি সাংবিধানিক প্রধান, প্রশাসনিক প্রধান হয়ে এই অসাংবিধানিক কথাগুলো বলছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে প্রকাশ্য জনসভায়। আমি জানি না ওনার পার্ষদ, উনি কারোর কথা শোনেন বলে আমি জানি না, তবু ওনার পার্ষদদের উচিত এগুলো একটু বলা। আর ওই কিছু মিডিয়া রয়েছে যারা একদম সবসময় এক পক্ষ এক পেশে খবর বা এক পেশে সংবাদ পরিবেশন, সে ইউটিউব মিডিয়াতেও তাই, এরা এগুলো নিয়ে বিশ্লেষণ করে না, এদের চোখে পড়ে না নাকি সাহস নিয়ে, সাহসিকতার সাথে সাহসী এই কথাগুলো বললে অসুবিধা হবে, ভিউ টিউ কমে যাবে, বা টাকা পয়সার কোনো ব্যাপার, আমি জানি না, ব্যক্তিগত কাউকে আক্রমণ করতে চাই না, কিন্তু এটা হয়েছে। আমি তৃণমূল করতে পারি, আমি সমর্থক, সমর্থক আলাদা জিনিস। আর একজন নির্বাচিত প্রশাসনিক প্রধান আধিকারিক, তিনি অসাংবিধানিক কথা বলছেন, সেটা বলা উচিত নয়। সাহসের সাথে এই কথাটা বলবো না, এটাতে আমার মনে হয় না যে খুব বড় অন্যায় হয়ে যাবে। কালকে ভুল কথা বলেছিলেন, ওনার উচিত ছিল তীব্র বিরোধিতা করা প্রথমেই বৈঠকে ঢুকে। ইমাম সাহেব যারা উপস্থিত ছিলেন, যে আপনাদের সম্প্রদায়ের ছেলেদের এই স্পর্ধা হয় কি করে? ওয়াকফ বিল নিয়ে তুমি বিরোধিতা করতে পারো, রাস্তায় নামো, আন্দোলন করো, পথ মানে
প্রতিবাদ জানাও, ঠিক আছে, কিন্তু তাহলে রাগটা কার ওপরে, এই প্রশ্নটাই থেকে গেল। আর আপনিও কেন বললেন না? আপনি দেখাচ্ছেন আমি নিরপেক্ষ, কিন্তু উনি তো নিরপেক্ষতার সাথে কার এই প্রশ্নগুলো করলেন না। এখন প্রকাশ্য জনসভায় কি ইমাম সাহেবদের এই প্রশ্নগুলো করা অনুচিত হবে তা আমার জানা নেই। প্রকাশ্য জনসভায় যদি আপনি অনেক কিছুই বলতে পারছেন, অযোগ্যদের সাথে বসবো, উনি যখন সেগুলো বলতে পারেন, তাহলে প্রকাশ্য জনসভায় রাজধর্ম পালন করে নির্দিষ্ট কোনো একটি সম্প্রদায়কে তীব্র প্রতিক্রিয়া জানাতে আপত্তি কোথায়, আমি তো বুঝলাম না। সাহসের সাথে এই কথাগুলো আলোচনা করার খুব দরকার ছিল। সামনে 26-এর বিধানসভা ভোট, অবশ্যই তৃণমূল জিতবে, এর বলার কোনো মানে আপত্তিই নেই, বলার অপেক্ষাও রাখে না। তৃণমূলই জিতবে, অবশ্য জিতুক, তৃণমূল জিতুক, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমার আপনার এইগুলো ভাবতে হবে। আমি যিনি দেখছেন, আপনি হয়তো তৃণমূলের গভীর সমর্থক, অন্ধ সমর্থক। সমর্থক হওয়া আলাদা জিনিস, সমালোচনা করা আলাদা জিনিস। আমি আপনাকে ভালোবাসি মানে এই নয় যে আপনার খারাপটাকে আমি খারাপ বলবো না। ভালো তো সেই বাসে যে ভালোটাকেও ভালো বলবে, খারাপটাকেও খারাপ বলবে। খারাপটাকে বলবে না বাহ এটা খুব ভালো হয়েছে। ভাববেন, আমার এই কথার সাথে আজকে সহমত অনেকেই হবেন না, না হওয়াটা খুব স্বাভাবিক, কারণ আমি সাহসের সাথে সাহসী এই কথাগুলো বলবো বলে এলাম, যা কাল অনভিপ্রেত এবং অসাংবিধানিক কথা উনি বলেছেন। নির্দিষ্ট করে একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি এভাবে কোনো একটি এলাকা এবং এত বড় একটা সমস্যা, সেটাকে রাগঢাক করে নির্দিষ্ট কোনো একটি দলের এলাকা বলে চালিয়ে দিতে পারেন না। আর ওনার কথা কাল উনি যেরকম বলেছেন যে প্রি প্ল্যান, যদি প্রি প্ল্যানই হয়ে থাকতো তাহলে ওনার প্রশাসন, উনি তো স্বরাষ্ট্র মানে পুলিশ মন্ত্রীও, যদিও পুলিশ মন্ত্রী বলে কিছু হয় না, স্বরাষ্ট্রমন্ত্রী, তো উনি তো ওনার যে প্রশাসন, সেই প্রশাসনের মাফ করবেন, সে প্রশাসনের জেলা স্তরের যে গোয়েন্দা বিভাগ, তাহলে মানে তারা ব্যর্থ। একজন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক আধিকারিক, তিনি প্রকাশ্য জনসভায় বলে দিচ্ছেন তদন্তের রিপোর্ট না আসার আগেই বিএসএফ গুলি চালিয়েছে। মানলাম বিএসএফ গুলি চালিয়েছে, আপনার ভরা সভা থেকে বলার দরকার কি ছিল? আগে তদন্তটা আসুক, দেন রিপোর্টটা আপনি তুলে দিতেন। আমি অবশ্যই উনি কি বলবেন না বলবেন সাহসের সাথে সাহসী কথায় চ্যানেলে, সেটা আমার বলাটা শোভনীয় নয়, শোভা পাই না, আমি বলতেও যাচ্ছি না, কিন্তু সমালোচনা তো করতে পারবো, সেই সমালোচনাটাই করলাম। ওনার প্রশাসন আরজি করের ঘটনাতেও ব্যর্থ ছিল, 14ই আগস্ট মাঝরাত, ওনার প্রশাসন, ওটাও প্রি প্ল্যান, এটাও প্রি প্ল্যান, যতগুলোই প্রি প্ল্যান ঘটনা হয় ওনার প্রশাসনের ওই গোয়েন্দা বিভাগ ব্যর্থ থাকে কাকতালীয় ভাবে। এটা সত্যিই হাস্যকর এবং ওই কেমন কথা। সাহসী এই কথাগুলো বললাম আজকে। যদি সহমত হন, ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আরো অনেক সাহসের সাথে সাহসী কথা আপনাদের সামনে তুলে ধরবো, আপনিও আপডেট পেয়ে যাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, শুভরাত, নমস্কার।